শাওন আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরে টান দিতেই আমি মাঝখানে বসে থাকা স্লোবনের সাথে পায়ে বেঁধে ব্যালেন্স হারিয়ে ফেললাম। কারণ স্লোবনের গায়ে যেন পা না লাগে, সেইভাবে পা ফেলতে গিয়েই শাওনের বুকে এসে পড়লাম। আমি নিজেও চমকে গেলাম। তাড়াতাড়ি নিজেকে সামনে নিয়ে সরে দাঁড়ালাম। শাওন একটানে হাত থেকে ফাইলটা নিয়ে গেল। আমি হাঁ হয়ে গেলাম। শাওন গম্ভীর গলায় বলল, গেট আউট। তারপরে ফাইল নিয়ে বেলকনিতে চলে গেল। আমি মুখ ভেঙচি দিয়ে বের হয়ে গেলাম। সন্ধ্যার দিকে টিভি দেখতে বসলাম। কার্টুন চ্যানেলে এখন যেটা হচ্ছে সেটা আমি দেখি না। চ্যানেল চেঞ্জ করতে গিয়ে ক্রিকেট খেলায় চ্যালেঞ্জ চলে এলো। কতদিন পরে ক্রিকেট। গ্রামের মাঠে বসে খেলা দেখার মজাই আলাদা ছিল। সেটা এখন টিভিতে দেখে কাটাই। কি আর করার, ইন্ডিয়া নিজেদের মধ্যেই খেলা হচ্ছে, কিন্তু এরা ভালোই খেলছে। আমি মনোযোগের সাথে দেখছি। স্লোবনের আমার কোলে মাথা রেখে চুপচাপ বসে আছে। ছক্কা মারার সাথে সাথে আমি খুশিতে লাফিয়ে জোরে বলে উঠলাম, ছক্কা! বেচারা উল্টে পড়ে গেল সোফায়। আমার সেদিকে খেয়াল নেই। পিছন থেকে শাওন বলে উঠল, হেই শ্যাট আপ, চিল্লাচ্ছ কেন? আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম। উনি কিচেনে ছিলেন কখন থেকে। যাই হোক, আমি ওনাকে পাত্তা না দিয়ে খেলায় মনোযোগ দিলাম। আমার কোলে এসে মাথা দিল। কিছুক্ষণ পর 4 মারার সাথে সাথে আমি আবার লাফিয়ে উঠলাম। স্লোবেল এবার সোফা থেকে নিচে পড়ল। আমি এবার খেয়াল করে জলদি স্লোবেলকে সোফায় তুললাম। শাওন বলে উঠল, তুমি কি বাচ্চা? সাধারণ ক্রিকেট দেখে লাফিয়ে বেড়াচ্ছ। আমি শাওনের দিকে ফিরে বললাম, আপনার এত সমস্যা হচ্ছে কেন? আমার পা, আমি লাফাচ্ছি। আপনি দয়া করে আপনার কুমড়ো ভাজেন আর খান। বলেই মুখ ঘুরিয়ে নিলাম। ওনার চোখ গরম দেখায় টাইম নাই। উনি ওনার রান্না শান্তিতে করলেই তো পারে। স্লোবেল এবার আর আমার কোলে মাথা দিল না, সোফাতে বসে লেজ নাড়াতে লাগলো। পরবর্তী খেলা আর বেশি জমলো না, কারণ পেছনে এক জম আছে। লাফালাফি না করেই দেখতে লাগলাম। রাতের খাবার আবার কুমড়ো, সাথে আছে ডাল আর গাজর ভাজি। আমি আর স্লোবেল মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। শাওন ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি সমস্যা তোমার? আমি মনে মনে বললাম, আপনি আর আপনার কুমড়ো হলো আমার আর আমার স্লোবনের সমস্যা। যাক, কি আর করার। একটা স্লান হাসি দিয়ে বললাম, কিছুই না। স্লোবেল না খেয়েই রইল, কারণ আজ মাছ নেই, আর ডাল দিয়েও সে খাবে না। কি আর করার। তবে সকালে ঘুম থেকে উঠে বসে টি টেবিলের ওপর তাকিয়ে স্লোবেলকে পেলাম না। উঠে দাঁড়িয়ে এদিক ওদিক খুঁজতেই দেখলাম যে সে রাতের মাখা ডাল ভাতই খাচ্ছে। যাক ভালো, খিদে লাগলে সবই খাওয়া যায়। সকালে শাওন অফিসে চলে যাবার পর সুমনা ফোন করলো, এটা জানানোর জন্য যে কাল আমরা সাজেক যাচ্ছি, আর সুমনা আমাদের দুজনকে এখান থেকে পিক করে নেবে। খুশি লাগার জায়গায় লাগছে অন্যরকম। তাও ব্যাগ প্যাক করে ফেললাম। এখন স্লোবেলকে কি করব? শাওন তো ওকে নিতে দেবে না বলে মনে হয় না। আমরা ওখানে যাওয়া আশাবাদে একদিন থাকবো। স্লোবেল বসে বসে লেজ নাড়াচ্ছে। আমি স্নান চোখে ওর দিকে তাকিয়ে আসি। পরের দিন খুব ভোরে শাওন আমাকে টেনে ঘুম থেকে উঠিয়ে দিল। আমি ঘুম ঘুম চোখে তাকিয়ে বললাম, এখন আবার কি হলো? শাওন একটা বিরক্তির নিঃশ্বাস ফেলে বলল, সুমনা চলে এসেছে। আমি ঘুম ঘুম ভাব নিয়ে বললাম, তো আমি কি করব? সামনের সোফা দুটোতে বসতে দেন, আমি ঘুমাই। শাওন ওর এক হাত দিয়ে আমার মুখটা চেপে ধরে ওর দিকে তুলে বলল, সাজেক যাচ্ছি আমরা আজ। উফ বলে আমি শাওনের হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, আমার গালটাও এখন ব্যথা করে দিল। তারপর 2 হাত গাল দিয়ে ভ্রু কুঁচকে তাকালাম। শাওন গম্ভীর গলায় বলল, জলদি করো। সাথে সাথে কলিং বেল বাজলো। শাওন গিয়ে খুলে দিল। সুমনা এসেছে। আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম। তুমি সোফায় বসে আছো কেন? রেডি হবে না? আমি জলদি করে উঠে দাঁড়িয়ে বললাম, হ্যাঁ এখনই হব। বলে লাগেজ থেকে একটা হলুদ 3 পিস নিয়ে বাথরুমে ঢুকে পড়লাম। সবাই রেডি হয়ে সুমনার গাড়িতে উঠলাম। এখান থেকে এগিয়ে গিয়ে সামনে এক জায়গায় যাবে, যেখানে সব ফ্রেন্ডরা থাকবে। সবার জন্য একটা এসি বাস পুরো ভাড়া করা হয়েছে। সেই বাসেই প্রথমে যাবে, তারপর জিপ গাড়ি নিয়ে সাজেক যাবে। সুমনার ড্রাইভার গাড়ি চালাচ্ছে, তার পাশে সুমনা।
পেছনে আমি আর শাওন, আর আমার কোলে স্লোবন। সুমনা স্লোবনকে ড্রাইভারের সাথে ওর নিজের বাড়িতে পাঠিয়ে দেবে। যদিও আমি নিয়ে যেতে চাই, তাও গরিলাটার জন্য হবে না। সুমনার গাড়ি থেকে নেমেই আমরা বাস দেখতে পেলাম 10-12 জনের জন্য। এই পুরো গাড়ি নামার সাথে সাথে অনেকজনকে গাড়ির সামনে দেখতে পেলাম। এরাই হয়তো আমাদের সাথে যাবে, অর্থাৎ এরাই শাওনের ফ্রেন্ড। সবাই মনে হয় অনেক দিন পর এক জায়গায় হয়েছে, কারণ তাদের কোলাকুলি শেষ নাই। শাওন কারোর সাথে কোলাকুলি করলো না, এমনই কথা বলছে, তাও দেখো মুখে কোনো হাসি নাই। আমি দেখে মাথা নেড়ে মনে মনে বললাম, গরিলার ভবিষ্যৎ তা। হঠাৎ ওর ফ্রেন্ডরা এখন আমার দিকে তাকালো। বুঝলাম আমি তাদের মধ্যে মঙ্গল থেকে আসা অতিথি। না জানি কি হবে। সুমনা এক ঝলক হাসি দিয়ে আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, গাইস, এটা মিলা, শাওনের লাইফ পার্টনার। শাওন সুমনার দিকে ভ্রু কুচকে তাকালো। সব ফ্রেন্ডগুলো মুখ হা করে তাকিয়ে বলল। তারপর এক একজন আমার দিকে এগিয়ে এসে নিজের নাম বলতে লাগলো। আমি দিয়া, আমি তন্ময়, আমি তিলক। আমি চোখ বড় সড়ো করে সবার নাম শুনতে লাগলাম। মেয়ে বলতে খালি সুমনা। আমি আর এই দিয়া, পেছনে আর একটা ছেলেও আছে। সে নিজের নাম না বলে হাঁ করে তাকিয়ে আছে। সুমনা বলল, তোর কি হলো? ছেলেটা চোখ দুইবার পলক ফেলে আমার দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, ভাই জোস, কিউট। ছেলেটা এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরার জন্য 2 হাত বাড়াতেই শাওন পেছন থেকে ওর শার্টের কলার টেনে ধরে সরিয়ে দিল। তারপর ভ্রু কুচকে তাকিয়ে রইল। পেছন থেকে দিয়া ছেলেটার মাথায় একটা মারল আর ফিস ফিস করে বলল, তোর আক্কেল হবে কবে? ছেলেটা কোনো দিকে পাত্তা না দিয়েই খুশি মনে বলল, আমি মোহিত। পুরোক্ষণেই হেসে বলে উঠল, আমাদের দুজনের নামই দিয়ে ফ্রেন্ডস বলেই আমার দিকে হাত বাড়িয়ে দিল। হ্যান্ডশেক করার জন্য আমি একটু হক চুকিয়ে গেলাম। ছেলেটা হাসি মুখে হাতটা আর একটু বাড়িয়ে দিল। আমি ইতস্ত বোধ করে হাত মিলালাম। ছেলেটা হাত ধরে মিষ্টি হাসি সহ তাকিয়েই আছে। আমি মনে মনে বললাম, এ কি পাগল নাকি? শাওন ভ্রু কুচকে তাকিয়ে বলল, তোদের পরিচয় পর্ব শেষ হলে আমরা রওনা দিই। ওহ শিওর, বলেই ছেলেটা হাত ছেড়ে দিল। তবে ছেলেটাকে দেখে স্বেচ্ছা মনে হয় না। ভালোই, কিন্তু গায়ে পড়া চেহারা, বিদেশে আবার বাঙালি মিক্স। সুমনা আমার কানে কানে বলল, ও একটু এমনই, আক্কেল কম, বিদেশে বড় হয়েছে তো তাই এমন। ওর বাবা বাঙালি আর মা বিদেশি, তুমি কিছু মনে করো না। আমি অবাক হয়ে বললাম, ও, মনে মনে বললাম, এজন্যই কথাবার্তা একটু কেমন জানি। বিদেশিরা বাংলা শিখে বললে যেমন লাগে শুনতে তেমন। আমরা সবাই গাড়িতে উঠে বসলাম। সুমন আমার পাশে বসলো, আবার সেই এসি। আমি আর সুমনা দ্বিতীয় সারিতে বসলাম। আমি জানালার পাশে বসলাম, যদিও জানালা বন্ধ। আমার সোজা সামনে শাওন, কিন্তু ঝামেলার বিষয় হলো শাওনের পাশেই মোহিত বসেছে, আর ঘাড় ঘুরিয়ে সিটের ওপর 2 হাত রেখে তার উপর ওর মাথা রেখে আমার দিকে হাসি মুখে তাকিয়ে আছে। আমি বিবৃত বোধ করে হাসলাম। শাওন ওর ফোনে কি যেন করছে। মোহিত আমার দিকে তাকিয়ে আছে দেখে সুমনা স্লান হাসি দিয়ে বলল, ভাই আমি সরে যাব, এখানে এসে বসবি? মোহিত সাথে সাথে বলল, শিওর। শাওন মোহিতের দিকে তাকালো। শাওনের মনোযোগ পুরো ফোনের দিকে ছিল, তাই সুমনাকে প্রশ্ন করলো, কি হয়েছে? সুমনা ঠোঁট উল্টে বলল, কি আর হবে। সুমনা আমার দিকে তাকালো। আমি মোহিতের দিকেই তাকিয়ে আছি। আমার সাথে বসে কি করবে? পাগল নাকি? আমি চোখ সরিয়ে সুমনার দিকে তাকালাম। সুমনার মুখে মুচকি হাসি। ব্যাপার কি? সুমনা হাসি মুখে উঠে দাঁড়ালো। তারপর মোহিতকে ইশারা করে বসতে বলল। মোহিত উঠে এসে প্রচুর খুশির সাথে আমার পাশে বসে পড়ল। আমি নড়ে চড়ে বসলাম। শাওন ভ্রু কুচকে সুমনার দিকে তাকালো। সুমনা শাওনের পাশে বসতে বসতে বলল, ওরা দুজনই গল্প করুক, আর আমি আর তুই ফোন টিপি, চল। শাওন ঘাড় ঘুরিয়ে মোহিতের দিকে তাকালো, কিন্তু মোহিত অনেক খুশির সাথে আমার দিকে তাকিয়ে আছে। আমি আরও চোখে জানালার দিকে তাকিয়ে আছি। এ কেমন জ্বালা রে বাবা, আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? এমন অদ্ভুত মানুষও হয় দুনিয়ায়। সুমনা শাওনকে বলল,
তুই এদিকে ফোনের দিকে তাকা, তোর তো কোনো সমস্যা হবার কথা না। শাওন বিরক্তির সাথে সুমনার দিকে তাকিয়ে তারপর বাহিরে তাকিয়ে রইল। মোহিত অনেকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে বলল। শোনার সাথে সাথে আমি চমকে তাকালাম। শাওনও ঘাড় ঘুরিয়ে ভ্রু কুচকে তাকালো মোহিতের দিকে। ওদিকে সুমনা মুখে হাত দিয়ে হাসছে। মোহিত একটু থেমে বলল, হ্যাঁ। আমি অবাক হয়ে শুধু মাথা নাড়ালাম যে আচ্ছা, কিন্তু তোমাকে দেখতে একটা হিরোইনের মতো। আমার প্রিয় হিরোইন, শাওন বলল। তুই মুখ বন্ধ রাখ। মোহিত শাওনের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, রাইট। আমি চোখ পিটপিট করে তাকিয়ে আছি। এই ছেলের প্রকৃতি বুঝতে পারছি না। পাশের সিটে বসা ছেলেদের মধ্যে একজন বলে উঠল, ওই এমনই। সমস্যা হলো পুরো পথ তোমার মাথা খেয়ে ফেলবে। এজন্য ওকে আমরা সাধারণত শাওনের পাশেই বসাই। হ্যাঁ হ্যাঁ, আমি বললাম। ও গাড়ি একটু আগেই ছেড়ে দিয়েছে। জানালাটা খুলতে ইচ্ছে করছে, কিন্তু করার কিছুই নেই। এদিকে মোহিত সত্যিই অনেক কথা বলতে পারে। এত সময় ওর বাপ দাদার 14 গোষ্ঠীর কাহিনী বলে শেষ করেছে। সামনে বসে শাওন আর সুমনাও শুনে বোর হয়ে গেছে, কিন্তু আমার ভোর লাগছে না, কারণ বকুলই এমন পকপক করতো। মোহিত হঠাৎ করে বলল, এবার তুমি বলো। আমি হক চকিয়ে বললাম, আমি কি বলবো? তোমার বিষয়ে বলবে। এত সময় তো আমি বললাম। মোহিত বলল। আমি হালকা হাত নাড়িয়ে বললাম, না না, আপনি বলুন, আমি শুনছি। মোহিত হাত দিয়ে আমাকে আর শাওনে দেখিয়ে বলল, তাহলে তোমাদের ভালোবাসার গল্প বলো। তোমাদের প্রথম দেখা। শাওন কড়া চোখে মোহিতের দিকে তাকিয়ে বলল। মোহিত ভ্রু কুচকে হালকা হেসে বলল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা তাহলে আমি আমারটা বলি। মাই ফ্রেন্ডস লাভ। সুমনা আর শাওন ঘাড় ঘুরিয়ে মোহিতের দিকে তাকালো। এরা এই গল্পও মনে হয় কয়েক শতবার শুনেছে। মোহিত খুশি সংবাদ একটুও শুনে আমি বলে উঠলাম, আপনি এত কথা বলেন, তাও ওই মেয়েটার সাথে কোনো কথাই বলেননি? আশেপাশে সবাই হেসে উঠল। আমার প্রশ্ন শুনে একটা ছেলে বলে উঠল, ওয়াও, গুড পয়েন্ট মিলা। আমরা এতদিনে এই পয়েন্ট ধরতেই পারিনি। মোহিত বলল। আরেকটা ছেলে বলে উঠল, ইয়া, বিশ্বাসযোগ্য নয়। সবাই আমায় হেসে দিল। মোহিত আবার গল্প শুরু করলো। শুনে যা বুঝলাম তা হলো, মেয়েটাকে মোহিত তার মনের কথা কোনো দিনই বলতে পারেনি, কারণ যেদিন সে একটা চিঠি লিখে দেবে বলে মনে করেছিল, সেদিন জানতে পারে মেয়েটির বয়ফ্রেন্ড আছে। সেই বয়ফ্রেন্ড ছেলেটা মেয়ের সামনে বেঞ্চে বসতো। এটা গেল ফার্স্ট লাভ। এরপর সেকেন্ডটায় যেই বলতে যাবে তখনই শাওন মোহিতকে থামিয়ে দিয়ে বলল, সামনে আয় তুই। সুমনা বলে উঠল, হালকা রোমান্টিক কিছু শুনলে তোর বউ মরে যাবে না? এমনিও বেচারি, তুই কোনো মুভিতেও দেখতে দিবি না, এখন গল্প শুনেও শিখুক। মোহিত আর আমি কিছু না বুঝে তাকিয়ে আছি। শাওন সুমনার দিকে রেগে তাকিয়ে তারপরই মোহিতের দিকে তাকালো আর বলল, এখনই ফালতু গল্প বন্ধ করবি? আমি শাওনের দিকে তাকিয়ে বলে উঠলাম, আমি শুনবো। শাওন রাগী চোখে আমার দিকে তাকালো। আমি একটা ঢোক গিললাম। মোহিত শাওনকে রেগে যেতে দেখে বলল, ওকে রিল্যাক্স, আমরা অন্য গল্প করি, ওকে? আমি রেগে বলে উঠলাম, না, যেটা বলা শুরু করেছেন সেটাই শুনবো। শাওন কড়া চোখে আমার দিকে তাকালো। আমি মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকিয়ে রইলাম। শাওন ঘাড় ঘুরিয়ে সামনে তাকালো। মোহিত কি করবে বুঝতে না পেরে আমাকে ইশারাতে এদিকে আসতে বলল, কারণ কানে কানে কিছু বলবে। আমি একটু মাথায় এগোতেই মোহিত ফিসফিস করে বলল, সাজে গিয়ে বলবো, কে? বলে বুড়ো আঙ্গুল দেখালো। আমিও হাসি মুখে বুড়ো আঙ্গুল দেখালাম। আশ্চর্য বিষয় হচ্ছে, গরিলাটা ফ্রেন্ডগুলা অনেক ভালো আর হাসি খুশি। কেমন করে এরা এর মতো এক গরিলার ফ্রেন্ড হলো কে জানে। মোহিত এখন অন্য গল্প শুরু করেছে, কিন্তু আমার এখন ঘুম ঘুম পাচ্ছে। তাই আমি মাথাটা সিটে হেলিয়ে দিয়ে ওর দিকে তাকিয়ে শুনতে লাগলাম। শুনতে শুনতে কখন ঘুমিয়ে গেলাম বুঝলামই না। অনেক বড় ঘুম দেওয়ার পর চোখ খুললাম। জানালা দিয়ে হালকা রোদ এসে চোখে পড়েছে আমার, কিন্তু 1 মিনিট আমি
এটা কার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিলাম এত সময়, সাথে সাথে মাথা তুলে পাশে তাকালাম। আপনি? আমি হকচকিয়ে গেলাম। শাওন আমার দিকে তাকিয়ে বলল, ঘাড় ব্যথা করে দিয়েছ তুমি আমার। আমি কি বলবো বুঝতে না পেরে এদিক ওদিক তাকাতে লাগলাম। আরেকটা আশ্চর্যজনক বিষয় হলো বাসে কেউ নেই, একটা মানুষও নেই। কিন্তু কেন? শুধু আমরাই দুজন কেন? আজ অনেক দেরি করে শাওনের ঘুম ভাঙলো। হালকা চোখ খুলে সামনে বারান্দার দিকে তাকালো। সকালে ঝলমলে রোদ এসে রুমের মধ্যে ঢুকেছে, আর হালকা বাতাসে দরজার কাছে লাল পর্দাটা উঠছে। শাওন দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর আস্তে আস্তে কম্বলে একটু সরিয়ে উঠে বসলো। মাথায় এখনো ঝিলমিল করছে, তাই এক হাত দিয়ে কপালের দুই পাশে চেপে ধরে চোখ কিছুক্ষণ বন্ধ করে রাখলাম। তারপর হঠাৎ কিছু একটা খেয়াল হতেই নিজের গায়ের দিকে তাকালো। গায়ে টি শার্টটাও নেই। ভ্রু কুচকে পাশে মেঝেতে তাকাতেই দেখলো ওর টি শার্ট আর ট্রাউজার দুটোই মেঝেতে পড়ে আছে। শাওন কয়েক সেকেন্ড ভ্রু কুচকে সেগুলোর দিকে তাকিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করলো। তারপর চমকে কম্বলের মধ্যে উকি দিয়েই জোরে বলে উঠল। তারপর বেলকুনিতে দিকে তাকালো। হঠাৎ কাল রাতের কিছু ঘটনা মাথায় এলো। মনে আসতে ভ্রু কুচকে চিন্তা করতে লাগলো। আমি ওকে জড়িয়ে ধরেছিলাম, কিন্তু কেন? শাওন বেলকুনি থেকে চোখ সরিয়ে বিছানার দিকে তাকালো। তখনই মনে পড়ে গেল যে একসাথে এই বিছানায় দুজন পড়েছিলাম। এইটুকু মনে পড়তেই শাওন চোখ বড় সড়ো করে বলে উঠল, ওহ শিট, নো নো নো, কিছু হয়নি, রাইট? হয়নি নাকি হয়েছে? শাওন রুমের আশেপাশে তাকাতে লাগলো। রুমেও একা। তারপর আবার নিচে পড়ে থাকা জামা কাপড়ের দিকে তাকিয়ে আবার বলে উঠল, ওহ শিট। শাওন ড্রেস পরে বের হয়ে এলো। কোনো রুমে কেউ নেই। তাই শাওন ম্যানেজারের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, সবাই কোথায়? স্যার, সবাই তো ঘুরতে চলে গেছে। আপনি নাকি একটু অসুস্থ, তাই ওনারা আপনাকে রেখে গেছে। শাওন ভ্রু কুচকে তাকিয়ে বলল, কোথায় ঘুরতে গেছে? পাহাড়ে স্যার। কংলাক পাহাড় হচ্ছে সাজেক ভ্রমণে আসা পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ। আজ আমরা সেটাই ঘুরতে এসেছি। তবে খুব সকালে আমরা আগে হেলিপ্যাডে গিয়ে সূর্যোদয় দেখেছি, সত্যি অসম্ভব সুন্দর। রাতে আবার যাব সেখানে সূর্যাস্ত দেখতে। পাহাড়ে ওঠার আগেই সবাই একটা করে বাঁশের লাঠি নিলাম। এটা দিয়েই নাকি উঠতে সুবিধা। যদিও অনেক সময় ধরে হাঁটছি, তাও ক্লান্ত লাগছে না। মেঘ দেখার জন্য এই পাহাড়টা সত্যিই সেরা। আশেপাশের মনোরম দৃশ্যতে মন ভরে যাচ্ছে। উপরে নীল আকাশ আর নিচে সবুজ ঝোপঝাড় গাছপালা। অবশ্যই মোহিত ইতিমধ্যে একবার পড়ে গেছে। বেচারা এখন মোটামুটি বৃদ্ধদের মতো হাসছে। কোমরে ভালোই ব্যথা পেয়েছে। অবাক করার বিষয় হলো এখানে আদিবাসীরা অত বড় পাহাড় থেকে অনেক কষ্টে ধরে রাখা পানি নিয়ে বাড়ি ফেরে। এদিকে কোনো ক্লান্তি নেই, কিন্তু আমরা এগুলো কখনোই পারতাম না। আমরা ফিরে আসার জন্য রওনা হলাম। এখন ফিরে গিয়ে খাওয়া দাওয়া না করলেই নয়। আমি আর মোহিত সবার পেছনে পেছনে হাঁটছি। মোহিত পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, তাই এখনও ঠিক মতো হাঁটতে পারছে না। বেচারা চুপচাপ হাঁটছে। ওর চুপচাপ হাঁটা দেখে সবাই মুখ লুকিয়ে হাসছে, কারণ সে কোনো দিনই চুপ করে থাকার মানুষ না, কিন্তু আজ চুপ আছে। আমি আমার হাতের লাঠিটা ওকে দিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু নিল না। দুপুরের আগে আমরা ফিরে এলাম। যদিও আমি আর মোহিত এখনও পিছিয়ে পড়ে আছি, কারণ মোহিত অনেক কষ্ট করে হাসছে। সবাই আগে হেঁটে রিসোর্টে পৌঁছে গেল। শাওন সেই খোলা উঠানে দাঁড়িয়েছিল। সুমনা বলল, কি রে, এখন ভালো আছিস? শাওন ভ্রু কুচকে তাকিয়ে রইল, কোনো উত্তর দিল না। সবাই চেয়ারে বসতে বসতে বলল, মিস করলি রে তুই, তোর সাজেক আসার বিধা। শাওন কারো কথা কান না দিয়ে কড়া চোখে রবিনের দিকে তাকালো। তারপর বলল, তুই কাল জুসে কি মিশিয়েছিলি? রবিন চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল, যেন সে কিছুই জানে না। শাওন বুঝলো যে রবিনই করেছে। তারপর আশেপাশে তাকিয়ে সুমনাকে বলল, সবাই কই? সুমনা ফোনে কিছু একটা করছিল। শাওনের প্রশ্ন শুনে চোখ না তুলেই বলল, সবাই তো আছে।
চঞ্চল বলে উঠল, আরে সুমনা বুঝিস না কাকে মিস করে? জিজ্ঞেস করছে। সুমনা চঞ্চলের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, কাকে? চঞ্চল মুখ দিয়ে একটা বিরক্তিকর শব্দ বের করে বলল, মিলাকে ছাড়া আর কাকে? সুমনা এবার বুঝতে পেরে বলল, ও কি জানি কই সে। দিয়া বলল, মোহিতের সাথে ছিল, এখনই এসে যাবে, দেখ আবার মোহিত তোর বউ নিয়ে পালালো কিনা। বলেই সুমনা হেসে দিল। শাওন বিরক্তির সাথে সুমনার দিকে তাকালো। তখনই আমি মোহিতের সাথে কথা বলতে বলতে ঢুকলাম। সবাই আমাদের দিকে ঘুরে তাকালো। সুমনা আমার কাছে হাসি মুখে এগিয়ে আস্তে আস্তে বলল, এত দেরি? এদিকে শাওন তোমাকে খুঁজে খুঁজে মরে যাচ্ছে। সবাই হেসে দিল। আমি শাওনের দিকে তাকালাম। শাওন আমার দিকে গম্ভীর মুখে তাকিয়ে আছে। ওনার দিকে তাকানোর সাথে সাথে আমি অনেক কষ্টেও নিজের হাসি চেপে রাখতে পারলাম না, ফিক করে হেসে দিলাম। সবাই অবাক হয়ে আমার দিকে তাকালো। সুমনা বলল, কি হলো? আমি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে বললাম, কিছুই না। শাওন প্রশ্নসূচক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। সুমনা বলল, তাহলে এখন খাওয়া দাওয়াটা করে নিই। আমি মাথা নাড়ালাম। আমার এখনও হাসি পাচ্ছে, কিন্তু অনেক কষ্টে হাসি আটকে রেখেছি। সবাই খেতে বসলো, কিন্তু শাওন বসলো না, সে রুমে চলে গেছে। আমি খাওয়া শেষ করে রিসোর্টের এক পাশে বেলকনিতে দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে লাগলাম। ইস, এখানেই সারা জীবন থাকতে পারতাম। হঠাৎ শাওন এসে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। আমি বলতে লাগলাম, হাত ছাড়ুন, কি করছেন আপনি? শাওন আমাকে রুমে নিয়ে এসে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি ধাক্কার জন্য একটু পিছিয়ে গেলাম আর ভ্রু কুঁচকে বললাম, কি করছেন? শাওন বিরক্তির সাথে বলল, লাস্ট নাইটে আমি আর তুমি, আই মিন কি হয়েছিল? আমি ভ্রু সোজা করে তাকালাম আর মনে মনে বললাম, ও বাসা, লাইনে এসো। কি হলো? শাওন বলল, ওনার তাহলে কিছুই মনে নেই। যাক ভালো, এবার আমার প্রতিশোধের পালা। যদিও আমার অনেক হাসি পাচ্ছে, কিন্তু হাসা যাবে না, ওনাকে উচিত শিক্ষা দেওয়াই লাগবে। আমি চুপচাপ দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম, কি বলা যায় খুঁজতে লাগলাম। শাওন আরও বিরক্তি হয়ে গেল, তুমি চুপ করে আসো কেন? কি সমস্যা? আমি এবার আরও সত্যি হাসি থামিয়ে রাখতে পারলাম না, তাই বাম হাত দিয়ে নিজের মুখ চেপে ধরলাম। শাওন অবাক চোখে তাকিয়ে রইল। আহারে, ওনাকে দেখে মায়া হচ্ছে, কিন্তু এটাই ওনার জন্য উচিত শিক্ষা। আমার এমন লেগেছিল যখন আমি জানতে পারিনি যে আমার জামা কাপড় কে খুলেছিল, তাই আপনিও জানতে পারবেন না যে আপনার জামা কাপড় কে খুলেছে। আমি জিজ্ঞেস করলেই মানে কি করতে না? এবার বুঝুন কেমন লাগে যখন গত রাতে কি হয়েছিল তা মনে না পড়ে। শাওন আমার দিকে গম্ভীর চোখে তাকিয়ে বলল, কি হলো? আমি হাসি মোটামুটি আটকে রেখে বললাম, শাওন রেগে এক পায়ে গিয়ে এসে বলল, তুমি খুব ভালো করে জানো আমি কিসের কথা বলছি। আমি একটু লজ্জা পাওয়ার ভান করে তাকালাম। সাথে সাথে শাওনের মুখের অবস্থা দেখার মতো হয়ে গেল, কিন্তু আমার যে কি হাসি পাচ্ছে তা আমি বলতে বোঝাতে পারবো না, তাই আমি মাথা নিচু করে নিলাম। শাওন হতভম্ব হয়ে অন্যদিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, হয়েছে। আমি সরে এসে বিছানায় বসতে বসতে বললাম, এখন আমি ঘুমাবো, দয়া করে যান, কারণ রাতে আপনার জন্য আমি ঘুমাতে পারিনি। বলেই আমি ওনার দিকে পিঠ ফিরিয়ে বিছানায় শুয়ে গায়ে চাদর টেনে নিলাম। তারপর মুখ চেপে হাসতে লাগলাম আর মনে মনে বললাম, বাপের জন্মে আর মানে শাওন বের হয়ে চলে গেল। আমার সত্যিই ঘুম পাচ্ছে, কারণ এটা সত্যি যে সারা রাত না ঘুমিয়েছিলাম বলতে গেলে বসে বসে কাটিয়ে গেছি। গত রাতে তো আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম যখন উনি এত কাছে চলে এসেছিলেন। গত রাতের ঘটনা, শাওন আমার খুব কাছে এসে আমার কাঁধের ওপর মাথা ঠেকিয়ে দিল। আমি কিছুক্ষণ স্থির হয়ে রইলাম, তারপর ঠেলে শাওনকে সরিয়ে দিলাম। আমি একটা নিঃশ্বাস মুখ দিয়ে বের করে দিয়ে ওর দিকে তাকালাম। তখনই কারেন্ট চলে আসলো। শাওনের চোখে আলো পড়তেই শাওন আস্তে আস্তে উঠে বসলো। রীতিমতো ঘামছে শাওন।
এক হাত দিয়ে কপালে চেপে ধরে মাথা নিচু করে আছে। লাইটের আলোতে ওনার সমস্যা হচ্ছে বুঝে আমি লাইটটা বন্ধ করে দিলাম। তারপরে বললাম, আপনার কি বেশি খারাপ লাগছে? শাওন আমার দিকে তাকিয়ে সূচক মাথা নাড়ালো আর বলল, আমার গরম লাগছে। আমি সব কিছু খুলতে চাচ্ছি। আমি ওনার কথা শুনে চোখ বড় সড়ো করে তাকালাম। শাওন সাথে ওর শার্ট খুলে ফেললো। আমি ভয়ে তৎক্ষণিক বেলকনিতে চলে এলাম। একটা হাত ছেড়ে মনে মনে বললাম, গরিলার মাথা পুরো গেছে, এখন ওনার জন্য আমার এই বেলকনিতেই বসে থাকতে হবে। বাহিরে অনেক রাত অবধি দোলনায় বসে থাকার পর ঘুম চলে এলো। মনে মনে বললাম, ভিতরে যাব, কিন্তু যদি সত্যিই সব খুলে ফেলে থাকে? থাক বাবা, এখানেই থাকি। কিন্তু এখানে তো ঠান্ডা লাগছে, এখন কম্বলটা আনতে হবে। এখন অনেক চিন্তা ভাবনা করে পা টিপে টিপে রুমে ঢুকলাম। তারপর শাওনের দিকে তাকালাম। একটা কম্বল গায়ে টেনে ঘুমিয়ে আছে, আর জামা কাপড় সব ফ্লোরে পড়ে আছে। আমি অবাক হয়ে গেলাম। তারপর জলদি করে অন্য কম্বলটা নিয়ে বেলকনিতে এসে একটা হাফ ছাড়লাম। যদিও এই দেওয়ালে ঘুম আর হলো না, আমি কম্বল গায়ে দিয়ে সারা রাত বসে রইলাম। ভাগ্যিস গাড়িতে ঘুমিয়েছিলাম। চারপাশে একটু আলো হতে উঠানো চলে গেলাম। একটু পরে সুমনা বের হয়ে আসলো আর আমাকে দেখে বলল, ওহ, তুমিও উঠেছো? আমরা সবাই এখন হেলিপ্যাডে যাব। শাওন কই? আমি ফট করে বলে উঠলাম, উনি অসুস্থ, ডাকতে মানা করেছেন। সুমন অবাক হয়ে বলল, কি হয়েছে? আমি বললাম, কাল মনে হয় কিছু খেয়েছিল উল্টাপাল্টা। সুমনা চিন্তায় পড়ে বলল, ও হে, ডাক্তার এখানে পাবো কোথায়? আমি বলে উঠলাম, না না, ওনাকে একা ছেড়ে দিন, উনি ঠিক আছেন, ঘুমাচ্ছেন শান্তিতে, ডিস্টার্ব করলে রেগে যাবে। হ্যাঁ, মিলার কথা শোনো, আমরা সবাই যাই, চলো। রবিন বলতে বলতে বের হলো। যাক, বেঁচে গেলাম। তারপর আর কি, আমরাই ঘুরতে চলে গেলাম। দুপুরে খুব বড় ঘুম দিতে পারলাম না। তার আগে সুমন আমাকে এসে ডেকে তুলল। সবাই নাস্তা করে বেরিয়ে গেলাম আদিবাসীদের এলাকাগুলো ঘুরে দেখতে। মোহিত বেচারা যেতে পারল না। আশা করি সে আর সাজে কাচতে চাইবে না। আমি আর সুমনা গল্প করতে করতে হাঁটতে লাগলাম। কাল ফিরে যাব আমরা আবার। স্লোভেনটা কি করছে কে জানে। অনেক রাস্তা হেঁটে আমরা ঘুরলাম আর কি। যত দূর চোখ যাবে সবই সবুজ। শাওন দুপুরের পর থেকে আর আমার সাথে কোনো কথা বলেনি। আমি ঘাড় ঘুরিয়ে পিছনে শাওনের দিকে তাকালাম। উনিও তাকালো। আমি সাথে সাথে মুখ ঘুরিয়ে নিলাম। সন্ধ্যার দিকে আমরা হেলিপ্যাডে এলাম। ঢুকতেই একটা পার্কের মতো, তারপরেই হেলিপ্যাড। চারদিকে মেঘে উড়ে বেড়াচ্ছে। একটু পরে সূর্য ডুবে যাবে, কিন্তু মেঘ অনেক বেশি হবার কারণে ভালো মতো সূর্যাস্তও দেখতে পাওয়া গেল না। তাই যেমন দেখা গেল তেমনই দেখে ফিরে এলাম। এখন শুধু খেতে পারলেই আমি খুশি। খেয়েই আমি ঘুম দিতে চাই। কিন্তু চিন্তার বিষয় হলো, ঘুমাবোটা কোথায়? গত রাতের মতো আজও জেগে থাকা লাগবে। অসহ্য সত্যি। আজ রাতে খাবারের সাজেকে সেরা ব্যাম্পো চিকেন আছে। সবাই একসাথে খেতে বসে গেলাম। খাবারের সময় রবিন বলে উঠল, আজও লুকাচুরি খেলা হবে নাকি? মোহিত শুনে বলে উঠল, হ্যাঁ অবশ্যই। কিন্তু কেউ অতটা ইচ্ছে প্রকাশ করলো না, কারণ সবাই ক্লান্ত, আমি নিজেও ক্লান্ত। তাই আপাতত ঘুমাতে চাই। খাওয়া দাওয়া শেষ করে আমি আগেই রুমে চলে এলাম। বিছানার দিকে তাকিয়ে ঘুম চলে এলো। আমি আর কিছু চিন্তা না করেই লাইট অফ করে বিছানায় গিয়ে শুয়ে নিজেকে কম্বলে মুড়িয়ে নিলাম। সাথে সাথেই ঘুম চলে এলো। একটু দেরি করে শাওন রুমে আসলো। তারপর আমার কাছে এসে আমার হাত ধরে টানে আমাকে উঠিয়ে বসিয়ে দিল। আমি ঘুমের ঘোরে চোখ হালকা খুলে তাকিয়ে বললাম, কি চান এখন আবার? বিছানা থেকে নামো। শাওন রেগে বলল। আমি ঘুমে ঝিমিয়ে বললাম, তাহলে আমি কোথায় ঘুমাবো? সেটা আমি জানি না, শাওন বলল। তারপর ঘুরে এসে আমার পাশে বালিশে শুয়ে পড়ল। আমিও ঘুমের ঘোরে নিজেকে বালিশে ওনার উল্টো পাশে ফিরে শুয়ে পড়লাম। তোমাকে এখানে ঘুমাতে বলেছি বলে শাওন আমার এক বাহু ধরে টেনে ওর দিকে ঘোরালো। আমি মুখ দিয়ে বিরক্তি শব্দ করে চোখ বন্ধ অবস্থায় বললাম, ধুর, গিয়ে আবার মদ খেয়ে আসুন তো। মদ খেলেই আপনি ঠিক থাকেন। গত রাতে যেমন ছিলেন একটু বলেই আমি ঘুমিয়ে গেলাম।
এরপর উনি আর আমাকে টানাটানি করলেন না। সকালে শাওন আমার আগেই চোখ খুলল, তারপর আমার দিকে তাকালো। আমি ওর দিকে পাশ ফিরে খুব কাছে এসে ঘুমাচ্ছি, বলতে গেলে ওর কাঁধের পাশেই আমি মাথা রেখে ঘুমাচ্ছি। শাওন সাথে সাথে উঠে বসে পড়ল আর ড্রয়ারের ওপরে রাখা ফোনে সময় দেখলো। আজই আমাদের ফিরে যাওয়ার দিন। শাওন আবার আমার দিকে তাকালো। আমার কোমরের কাছ থেকে জামা অনেক উপরে সরে গেছে। আমি নড়ে চড়ে ওর আরও কাছে সরে আসলাম। শাওন একটা নিঃশ্বাস ফেলে আমার দিকে একবার তাকিয়ে তারপর কোমরের কাছে জামা হাত দিয়ে আস্তে করে টেনে ঠিক করতে লাগলো। ঠিক তখনই আমি চোখ খুললাম আর ওনাকে আমার কোমরের কাছে জামাতে হাত দিতে দেখে চমকে গেলাম। তাই সাথে সাথে উঠে বসে নিজের কোমরের উপর হাত দিয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, কি করছেন আপনি? অবশ্যই লোক, এইটা চলবে।